রেজাল্টের এই অবস্থা কেন? এগুলি মার্কস? সিরিয়াসলি? বাংলায় 60, ইংরেজিতে 70, ভূগোলে 5, আইসিটিতে 77, ইতিহাসে 0। রেজাল্ট কার্ড জোরে জোরে পড়ছে তাসফিন। বটগাছের নিচে বসেছে বেঞ্চের উপর। তাসফিনের ঠিক সামনে নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে ফারহা। লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে রীতিমতো। এত লজ্জা রাখবে কোথায়, যেখানে তাসফিন নাকি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তার উপর এখন সে একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। সেখানে ফারহা তো ফেলটুস কুমারী। রেজাল্টের এই অবস্থা কেন? এগুলি মার্কস? সিরিয়াসলি? নত মস্তিষ্কে থাকা মেয়েটার মস্তক নেমে এলো থুতনিতে। এত লজ্জা রাখে কোথায়? আর পৌরনীতি, এটার কথা তো বললাম না। তেলে বেগুনে জ্বলে উঠল ফারহা। টান দিয়ে রেজাল্ট কার্ড টেনে নিয়ে কড়া কণ্ঠে বলল, তাতে আপনার কি? নিজের চরকায় তেল দিন। আর হ্যাঁ, আমারটা না দেখে নিজের বইটা দেখেন। সহসা হেসে ফেলল তাসফিন। বোকা বউটা তার, সেই তো তার বউ, তাহলে এটা আবার কেমন কথা বলল? অপেক্ষা না করে নিজ পথে হাঁটতে লাগলো ফারহা। মেটো পথ ধরেছে সে, পিছন পিছন আসছে তাসফিন। বউটা এমনিতেই এত পিচ্ছি, তার উপর বস্তার মতো একটা ব্যাগ নিয়েছে কাঁধে। ব্যাগটা টেনে নিল তাসফিন। আকস্মাৎ এমন ঘটনায় আশ্চর্য হয় ফারহা। প্রতিক্রিয়া দেখালো না সে। আপাতত তারই লাভ হচ্ছে। এত ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে না। রাস্তার ধারে আসা মাত্র একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো ফারহার। হাত টেনে ধরলেন সেই মহিলা। কিরে ফারা, কে রে পিছনেরটা? ভেংসি কাটলো ফারহা, মুখ বাঁকিয়ে বলল, তোমার জামাই। সহসা হেসে ফেলেন সেই ভদ্র মহিলা। বুঝে গেছি। ঠোঁট টিপে হাসলো ফারহা। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তাসফিন। বউ তার জামাই বানিয়ে দিচ্ছে তাকে। আশ্চর্যের বিষয়, সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। সবে 3:30 বাজে। আরও কিছুটা গেলে আহমেদ মঞ্জিলে পৌঁছে যাবে ফারহা এবং তাসফিন দুজনেই। ওই মহিলা কে ছিলেন? কণ্ঠস্বর গম্ভীর। সামনের দিকে হেলে দুলে হেঁটে চলেছে ফারহা। তাসফিনের প্রশ্ন শুনে বলল, আপনার বউ। ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ফারহা। পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে। ফারহা মুখ কুঁচকে নেয়। তাহলে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। এত তেরা কথা বলো কেন তুমি? আমি এমনই তেরা, আমার সাথে কথা বলবেন না। নো প্রবলেম, আমি সোজা করে দেব। কথাটি বলে চোখ টিপে তাসফিন। চোখ পাকিয়ে তাকালো ফারহা। চমৎকার হাসলো তাসফিন। ছোট আঙ্গুল টেনে ধরে ফারহার। শীর্ণ বদনখানি ক্ষীণ কেঁপে উঠল। আশেপাশে মানুষ থাকলে এত সাহস বাড়ে, ইস, আর একা থাকলে? পরের বাক্যটুকু বলল না তাসফিন। লজ্জায় আড়ষ্ট হলো ফারহা। মনে মনে গালি দিল তাকে। আপনি এত বেহিয়া কেন? বউ লজ্জাবতী লতা, তাই। চৌকিতে ফিরে তাকালো ফারহা। তাকিয়ে রইল কিয়ৎকাল। অতঃপর দৃষ্টি ফিরিয়ে ফের হাঁটতে লাগলো। দালানের কাছাকাছি আসা মাত্র কুয়া থেকে পানি তুলে পা ধুয়ে ছুট লাগালো ভেতরে। হাসলো তাসফিন। নিজেও পা ধুয়ে নিল। এদিকে ফারহা ফের ছুটে এলো। ওহে লেফটেন্যান্ট সাহেব, আমার ব্যাগ দিন। লেফটেন্যান্ট সাহেব শুনতে ভারী মিষ্টি লাগে তাসফিনের নিকটে। বউ তার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু নিভাতে যে তার কাছে আসবে না সে কি তা জানে? বৃষ্টির পর চারিদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচে চপচপে শব্দ হয়। কোথাও কোথাও ছোট ছোট জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টির ফোঁটার প্রতিচ্ছবি এখনো খেলে বেড়াচ্ছে। কিছু জায়গায় জমে থাকা কাদার উপরে এলাকার শিশুরা খালি পায়ে দাপাদাপি করে। আর কোনো কোনো জায়গায় সাইকেলের কিংবা গাড়ির চাকার। কফির কাপ হাতে বেরিয়ে এসেছে ঝুমুর। না, ততটাও খারাপ লাগছে না আজ। আশেপাশের পরিবেশটা নিদারুণ, আর অনুভূতিও দিচ্ছে নিদারুণ। গাছের পাতাগুলো তখনও ভেজা। কিছু পাতা থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রাস্তার পাশে ফুটপাতে কিংবা মাটির উপর বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতা জড়ো হয়ে আছে। কিছুটা দূরে গরুর গোস্তগুলো আলাদা করতে ব্যস্ত নবীন আহমেদ। হাতে রক্ত, হাতে চা পাতি নিয়ে গোস্ত আলাদা করতে ব্যস্ত। নাক মুখ কুঁচকে নিল ঝুমুর।
ওষ্ঠপট হতে বেরিয়ে এলো ইয়াক শব্দটি। অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকালো নবীন। পাশে বসে থাকা ছোট মাহির সবটাই দেখছিল। খালামণিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যে। খালামণি গুস্ত। আদো আদো কণ্ঠস্বর। ঝুমুর চোখ বাঁকিয়ে তাকালো। কেমন গন্ধ বের হচ্ছে। নবীন হাসলো ঝুমুরের নাক মুখ কুঁচকে নেওয়া দেখে। কি ম্যাডাম, সব ঠিকঠাক? প্রতি উত্তরে কিছু বলল না ঝুমুর। মাহিরকে তাড়া দিয়ে বলল, মাহি, তোমার আম্মু ডাকছে, তাড়াতাড়ি যাও। মাহির পা বাড়ায় দালানের দিকে। গোস্ত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবীন। অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? না, দেখছি বড়লোক বাপের বড়লোক মেয়ে কিভাবে নাক মুখ কুচকে নিচ্ছে। দাঁত কিরমির করলো ঝুমুর। অভদ্র কথাকার। পেছন ফিরে যেতে স্লিপ খেয়ে কদমার্ত জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর। ও মা গো! ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর। আকস্মিক সবটা ঘটে যাওয়াতে হো হো করে হেসে উঠল নবীন। নবীনের হাসিতে চমকে ওঠে ঝুমুর। পুরো শরীরে কাদা লেগে আছে। কফির কাপটা পড়ে আছে অবহেলায়। রাগান্বিত স্বরে বলল, এইভাবে হাসছেন কেন তুমি? একটা মেয়ে পড়ে গেছে, তাকে না তুলে অভদ্রের মতো হাসছেন। ভাবলেশীনভাবে উঠে দাঁড়ালো নবীন। বেশি অ্যাটিটিউড দেখালে এমনই হয়। নাকের ডগা ফুলে উঠেছে ঝুমুরের। এগিয়ে এলো নবীন। হাত বাড়িয়ে ওঠাতে চাইল ঝুমুরকে। ঝুমুরও কম যায় না, হাত টেনে ধরে। নিজে উঠে দাঁড়িয়ে ফেলে দিল নবীনকে। হেসে উঠল খিলখিলিয়ে। এটা কি করলে? বুড়ো কুচকে শোধায় নবীন। কোমরে হাত উছিয়ে দাঁড়ালো ঝুমুর। একটু আগে হাসছিলেন যে, ওটারই বদলা নিলাম। এদিক সেদিক দুলতে দুলতে দালানের ভেতরে চলে গেল ঝুমুর। আহাম্মক বুনে গেল নবীন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রমণীর যাওয়ার পানে। বৃষ্টির পর পরিবেশটা সবকিছু যেন একটু বেশি সতেজ হয়ে উঠেছে। চারপাশের গাছপালা আরো সবুজ দেখায়, যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাতাসে একটা শীতলতা, মাটির ভেজা গন্ধ আর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে। নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে, আর তীরে জমে থাকা কাদা ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে। গাছের পাতায় বসে থাকা পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে, যেন প্রকৃতির এই বদলে যাওয়া সৌন্দর্যকে স্বাগতম জানাচ্ছে। দূরে কোথাও রংধনু দেখা যায়, যার 7টি রং আকাশের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। রান্নাঘরে থালা বাটি গুছিয়ে গুছিয়ে রাখছেন আরিফা আহমেদ। এগিয়ে গেল তাসফিন। গলা খাকারি দিয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল। আর চোখে তাকায় আরিফা আহমেদ। কাট কাট কণ্ঠে শোধায়, এখানে কি চাই? আপনার মেয়ে চাই। স্পষ্ট জবাব। অবাক হলেন তিনি। পেছন ফিরে তাকালেন। সোজা সাপটা তাকানোর পূর্বে হাতে আরো একটি হাতের স্পর্শ পেল। আম্মু। নমনীয় কণ্ঠস্বর। চমকালেন আরিফা আহমেদ। আই এম সরি আম্মু, আমি আপনার মেয়েকে না দেখেই ফেলে চলে গেছিলাম। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে চাই আমার। যদি ভালোই ভালোই দিয়ে দেন তাহলে ভালো, আর দিলে আমি খারাপ হব। অবাক নেত্রে তাকাচ্ছেন আরিফা আহমেদ। ছেলে হুমকি দিচ্ছে। ভালো হবে না তুমি? বাঁকা হাসলো তাসফিন। আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই? কেন, কি করেছো আমার মেয়ে? ঠোঁট উল্টে নেয় তাসফিন। শাশুড়ির কাছে বলতে চাই না আপাতত। ছাড়ো, ফাজিল ছেলে মেয়ে নিতে শাশুড়িকে হাত করতে এসেছে। গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। এটাই আমার শাশুড়ি, একদম জামাইয়ের মতো বুদ্ধিমতী। সব কাজ শেষ করে লাইট অফ করে দিলেন আরিফা আহমেদ। এবার বলো কি চাও? আমার নিষ্পাপ বাচ্চা বউটা দিয়ে দিন, তাকে আমার লাগবে, খুব করে লাগবে। মুগ্ধ নয়নে তাকালেন আরিফা আহমেদ। এমন একটা ছেলেই চেয়েছিলেন ফারহার জন্য। তবে কি তার ইচ্ছেটা পূরণ হলো? এই রাত বিরাটে পড়তে হয়েছে সবাইকে বিপাকে। পুরো এলাকায় কারেন্ট নেই। এখন রাত 12:30 সুই সুই। বড় আম গাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের উপরে পড়েছে। ফলস্বরূপ কারেন্ট চলে গেছে পুরো এলাকায়। এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলে গিয়েছে কারেন্টের অফিসে। লোক এসেছিল, কিন্তু এই আধারে এত কিছু করা সম্ভব নয়। দিনে আকাশ ভালো থাকলেও রাতের আকাশটা খুব একটা ভালো নয়।
তাদের বক্তব্য কাল সকালে আসবে, গাছটা আগে সরাতে হবে। আধার রাত, 4টা লুকিয়ে আছে মেঘের আড়ালে। নারকেল বাগানের গাছগুলো নড়ছে বারবার। অন্ধকার দালানে কিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। রুমে হারিকেনের আলোতে আলোকিত হচ্ছে। বিছানা গুছিয়ে রাখছে ফারহা। কারোর পদধ্বনি কর্ণকুহর হওয়া মাত্র থমকায় সে। পেছন ফিরে তাকানোর ফুরসত নেই। তার পূর্বে কেউ আঁকড়ে ধরেছে তাকে। ভয় পেল ফারহা, কম্পিত সুরে শোধায়, কে? মিসেস শেখ, ভয় পাচ্ছেন আপনি? হৃদয় জুড়ে ছড়িয়ে গেল এক চাপা অনুভূতি। পায়ের নিচ থেকে শিশির অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের সাথে। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত, আকাশ জুড়ে ভারী মেঘের চাদর। চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশ্বাসে শ্বাস নিচ্ছে। দূরে কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্নভিন্ন করে দিচ্ছে। তারপর আবার সবকিছু গাঢ় কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসের শোষ শব্দ কানে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে মেঘের গভীর গর্জন। এমন রাতে সুনসান নীরবতা মন আঙিনায় শান্তির বার্তা নিয়ে এসেছে। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। নাকের ডগা সুরসুরি লাগছে ফারহার। এ কেমন অনুভূতি! আজ প্রথম সেই নিষিদ্ধ অনুভূতির সঙ্গে পরিচয় হলো তার। আমার অসহ্য লাগছে, আল্লাহর দোহাই ছাড়ুন আমায়। নৈশব্দে হাসলো সেই পুরুষ, অনুভূতিটা নতুন এই রমণীর জন্য। তবে ওর আদল পানে চাইলে যে এই নিষিদ্ধ অনুভূতিগুলো মস্তিষ্কে জেঁকে বসে। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে কাদের ওপর। আবেশে আখিদয় বুঝে ফেললো ফারহা। কাঁপছে সে থরথর করে। কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ঢোক গিলছে বারে বারে। ছাড়ুন না প্লিজ, সে অ্যাগেন, প্লিজ। সে অ্যাগেন বেব। অস্তিত্বে মিশে যাওয়া এক পুরুষ, যাকে চাইলেও অস্বীকার করতে পারবে না ফারহা। সরে গেল সেই অস্তিত্ব। চোখ মেলে তাকালো ফারহা। নতুন আরও একটি মুখোভাব নজরে এলো তার। 1 পা 2 পা করে এগিয়ে আসছে তার দিকে। পিছাতে লাগলো ফারহা, কদমে কদম মিলিয়ে। বুক সেলফের সহিত ঠেকলো পিঠ। নত হলো মস্তিষ্ক, কম্পিত হলো ওষ্ঠযুগল। দেখুন, আপনি যান না এখান থেকে। সে কি শুনলো? হয়তো বা না। হাত ছুঁয়েছে তার বুক সেলফ। চমৎকার হেসে বলল, এখন ভয় পাচ্ছ কেন? এমনিতে তো চ্যাটাং চ্যাটাং কথা বলো। লজ্জায় ফের নত মস্তিষ্ক নির্দ্বিধায় আড়ালো। তখন আপনি দূরে থাকেন, এখন এত কাছে বলে ভয় লাগে? কথার পিঠে থামিয়ে বলে ওঠে তাসফিন। বাইরের পরিবেশ তুলনামূলক বেশি অন্ধকার। যদি রাত, তবে হয়তো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে রাস্তার ধারে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ঝড়ো বৃষ্টির শেষে মাটির গন্ধ আর ভিজে পাতার সোদা গন্ধে বাতাসে মিশিয়ে আছে। হালকা হাওয়া বইতে লাগলো। গাছের পাতাগুলো দোল খায়। মাঝে মাঝে জানলার কাছে টোকা দেয় কোনো ডাল। সব মিলিয়ে হারিকেনের আলোয় ভেতরে নরম উষ্ণতা আর বাহিরে রহস্যময় অন্ধকার এক রকমের বিপরীত অনুভূতি তৈরি করে। একটি ঘরোয়া শান্তিময় অনুভূতি তৈরি করে। হারিকেনের কমলারঙা মৃদু আলোতে আলোকিত হয়ে উঠেছে কক্ষ। জানালার কাছে ঝোলানো সাফেদ পর্দা ভো শব্দ করে দুলছে। কমলারঙা আলোতে মুখশ্রী জুড়ে ফুটে উঠেছে ফারহার আদলে। পায়ের নিচে শীতলতা অনুভব করছে ফারহা। বুকের দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। আচ্ছা, এই যে বেগতিক হৃদয় স্পন্দন কি শুনতে পাচ্ছে তাসফিন? হয়তো বা না, আবার হতে পারে হ্যাঁ। যদি শুনে থাকে তাহলে এর থেকে লজ্জার বোধ আর কিছু হবে না। কিশোরীর বদনে অনুভূতির নতুন দোলা লেগেছে। হাতের ভাঁজে হাত মেলালো। অন্য হাত কানের পিঠের গলিয়ে স্পর্শ করলো গলদেশ। কম্পিত হলো সর্বাঙ্গ। অসার হয়ে এলো দেহ মন আত্মা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবে? আমার হবে। বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারহার। আর কিভাবে হবে তার? সে তো সে কবে তার হয়েছিল, কিন্তু তিনি কি করলেন? তাকে ফেলে চলে গেল অসভ্য লেফটেন্যান্ট কমান্ডার। অভিমানের পাল্লা ভারী হলো। সেই সাথে অক্ষিপটে জমা হলো নোনতা জল। গড়িয়ে পড়লো গাল বেয়ে। ফুপিয়ে উঠল ফারহা। হব না, আর হতেও চাই না। আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন, ভুলিনি আমি, সব মনে আছে।
বড় বলে 7 খুন মাফ হবে ভাববেন না। বক্ষে আলগোছে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো ফারহা। পেছন হতে বলিষ্ঠ দুটো হাতের বাঁধনে আটকা পড়ে যায়। মেয়েদিন উদরে স্পর্শ করে সে হাত দুটো, মুখ ডোবায় কাঁদে। এই ছোট্ট শরীরে এত রাগ, উফ, ঝলসে যাব তো। ছাড়ুন আমায়। ই আল্লাহ, এত নির্লজ্জ আপনি, ছাড়েন আমাকে। সশব্দে হাসলো তাসফিন, ব্যঙ্গ করে বলল, নির্লজ্জ তো এখনো হলাম না, তার আগেই বলে ফেললে। আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো সুন্দরী। ধস্তাধস্তি করছে ফারহা, অথচ নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ সে। তোমার চোখের গভীর নীলিমায় ডুবে যেতে চাই এক অনন্ত বিস্মরণে। নিজেকে শূন্য অনুভব করে ফারহা, দৃষ্টি ফেরায় ডান দিকে। একজোড়া গভীর আক্ষিদ্বয় মেলে তার দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত মানুষটি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে নরম তুলতুলে বিছানার দিকে। চোখাচোখি হয় দুজনের, চোখে চোখে আদান প্রদান হচ্ছে প্রেমের অব্যক্ত কথাগুলো। এক বিশাল সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। গভীর নীল জলরাশি চারিদিকে যতদূর চোখ যায়, কেবল তারঙ্গের খেলা। হঠাৎই দিগন্ত রেখার একগুচ্ছ উঁচু ঢেউ দেখা যায়। সেই ঢেউগুলো ক্রমশ উঁচু হতে থাকে, দানবের মতো তেড়ে আসছে জাহাজের দিকে। মুহূর্তের মধ্যে সাগরের বুক চিরে বিশাল জলরাশি আছড়ে পড়ে জাহাজের গায়ে। প্রচণ্ড শব্দে পানি ছিটকে ওঠে, ঝাঁকি খায় জাহাজের কাঠামো, যেন দুলে উঠেছে পুরো জাহাজটাই। ঢেউগুলো একের পর এক আঘাত হানছে, কখনো জাহাজের গা বেয়ে উঠে যাচ্ছে, কখনো আবার নিচে নেমে গিয়ে পরের ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমুদ্র পথে বিভিন্ন ধরনের অবৈধ ও বৈধ পণ্য পাচার করা হয়। অবৈধ পণ্য আন্তর্জাতিক চোরাচালান চক্রান্তের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। অদূরে দাঁড়িয়ে আছে একটি জাহাজ, ধীরে ধীরে তা এগিয়ে আসছে সামনের দিকে। এই প্রান্তে টহল দেওয়া জাহাজটা আপাতত একজন কমান্ডারের দায়িত্ব রয়েছে। জাহাজটা কাছাকাছি আসা মাত্র থামানো হলো সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজন লেফটেন্যান্ট এগিয়ে গেলেন, ডকুমেন্ট দেখালো তারা। চোখ বুজে নিলেন তারা। ওদিকে জাহাজ থেকে বেরিয়ে আসা চোখ বুলিয়ে লেফটেন্যান্ট হাতের ইশারায় যেতে বললেন তাদের। সামনাসামনি হওয়া মাত্র আরেকটি জাহাজের সম্মুখীন হলো তারা। লোক দুটো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। বসের কথা মতো এখানে একটা টহলদারি জাহাজ থাকার কথা, অথচ এখন আরও একটি জাহাজ এসেছে। লেফটেন্যান্ট নাঈম ইসলাম তার নির্দেশে আবারও জাহাজে প্রবেশ করলো কমান্ডাররা। ভয়ে পিছিয়ে যেতে লাগলো লোক দুটো, পালানোর বৃথা চেষ্টা চালায়। তার পূর্বে সপাটে চড় খেলো লেফটেন্যান্ট নাঈম ইসলামের হাতে, বলে, এই ওদেরকে ধরো। ভেতর থেকে একজন কমান্ডার নাকাবন্দি করলো দুজনকে। ভেতরে চেকিং চলছে। বড় জাহাজের কন্টেনারের মধ্যে অবৈধ পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে। কন্টেনারে বৈধ পণ্য দেখানো হয়েছে উপরের দিকে, কিন্তু আসল উদ্দেশ্য অবৈধ পণ্য পরিবহন করা। কন্টেনার ভেতরে খুলতে নজরে এলো কিছু অবৈধ অস্ত্র। কন্টেনারের ভেতরে খুলতে নজরে এলো কিছু অবৈধ অস্ত্র। অবাক নেত্রে চেয়ে রইল নাঈম ইসলাম। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজকে ভীষণ কড়াভাবে কমান্ড করেছেন যে এদিকটায় টহলদারি বাড়িয়ে দিতে। হয়তো তিনি প্রথম থেকে আন্দাজ করেছিলেন কিছু একটা। আপাতত এই অস্ত্রগুলো সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, আর লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে সব ইনফরমেশন পাঠাতে হবে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করছে। টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। বাহিরের পর্দাগুলো বাতাসে উড়ছে এদিক সেদিক। দালানের থাকার দরুন বৃষ্টিটা অনুভব করা যাচ্ছে না। চিলেকোঠার ঘরটায় থাকলে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা অনুভব করা যেত। আধার রাত, অন্ধকারে তলিয়ে আছে কক্ষ। ছোটখাটো দেহের উপর শক্তপোক্ত দেহের পুরুষ আষ্টে পৃষ্ঠে মিশে আছে। মুখ গুজে রেখেছে বক্ষে। জোরপূর্বক হাত টেনে নিজের চুলের ভাঁজে গলিয়ে দিয়েছে। আদেশের সহিতে বলল, হাত বলিয়ে দাও। আদেশ অনুযায়ী তাই করলো তাসফিন। নাক ঘষে গোল দেশে। অস্তিত্ব নেই ফারহার, সমস্তটা জুড়ে রয়েছে তাসফিনের অস্তিত্বের মাঝে বিলীন হয়েছে। আপনি রুমে যান না, আপনার বিছানা আছে তো। তোমার মতো নরম বিছানা নেই। আশ্চর্যের ন্যায় তাকালো ফারহা, মুখ উঠিয়ে তাকালো তাসফিন। ছি। ডান বুড়ো কুঁচকে নিল তাসফিন। কি বুঝেছি বললে? চুপ মেরে গেল ফারহা, বাঁকা হাসলো তাসফিন। বলো বলো, কি বুঝলে?
কিছু না। তাহলে ঘুমাতে দাও। নাক মুখ কুচকে নিল ফারহা, ছোট করে বলল, আপনি এত ভারী, আমি তো চ্যাপ্টা হয়ে যাব। ওজন নিতে শিখো মিসেস শেখ, সামনে যে আমার সমস্ত ভার তোমাকে বইতে হবে। চোখ টিপল তাসফিন, অবাক নেত্রে চেয়ে রইল ফারহা। উঠে বসলো তাসফিন, সহসা উঠে গেল ফারহা। সন্ধানী দৃষ্টিতে নিজের ওড়না খুঁজে চলেছে, অথচ তা যেন তাসফিনের হাটের মুঠোয় বন্দি। ওইটা দিন। কোনটা? ওর না। না দিলে? নিম্ন অষ্ট কামড়ে হাসলো তাসফিন, কড়া চোখে তাকালো ফারহা। না দিলে মাকে ডাকবো? ডাকো, তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই, কিন্তু তুমি যদি পরে লজ্জা পাও তাহলে আমাকে কিন্তু দোষ দিতে আসবে না বলে দিলাম। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ রইল ক্ষণকাল। দিয়ে দিন না। সে অ্যাগেইন। এবারেও চুপ করে গেল ফারহা। ফাজিল আপনি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ। ফারহা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর হয়? ক্লিন শেভ করা গাল, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়ে পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্বামী। আকর্মশ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ। ঝলমলে সকালের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো রীতিমতো। আকাশে মেঘের লুকোচুরি নেই, সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মুক্তোর দানার মতো ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দে মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিল হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলা স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানের মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয়ে এক প্রশান্তির সুর তোলে। ঠিক সেই সময়গুলোতে পুরো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দে আড্ডায় ভরে ওঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন সাহিলা আহমেদ। জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই এসেছেন, সঙ্গে এসেছেন বাকিরা। রুবিনা শেখ এবং রেজওয়ান শেখ দুজনেই তাড়া দিলেন। জয়নাল ভাই, অনেক দিন তো হলো, এবারে আমাদের ছেলের বউটা হাতে তুলে দিন। রেজওয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, আরে কি যে বলিস রিজওয়ান, পারা তো তোদেরই। রুবিনা শেখ চাপা অভিমান দেখিয়ে বললেন, তারপরেও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না, এটা কি ঠিক? একদম ঠিক নয়। রুটিগুলো নিয়ে আসতে আসতে আওড়ালো আরিফা আহমেদ। এটা ঠিক নয়, কিন্তু আরিফা আহমেদ, শায়লা আপা আপনি কিছু বলেন। শায়লা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জয়নাল আহমেদ এবারে বললেন, না, আরিফা এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই, সামনের শুক্রবার তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রুবিনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউকে নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জয়নাল আহমেদ নিজের কাছে চেয়ারে বসালো। এসো এসো, বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে এলো ফারহা। চোখাচোখি হলো দুজনের, দৃষ্টি আড়াল করে ফারহা বাঁকা হাসি ফুটে ওঠে অষ্টুপটে। খাবার টেবিলে আসলো সবাই। ঝুমুর এসেছে সবে, তার পাশের খালি চেয়ারে বসেছে নবীন। নবীনকে দেখা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসলো নবীন। খাবারের পর্ব শুরু হয়। খেতে বসেছেন একে একে সবাই। স্নেহা বারবারের মতো ফারার পাশে বসেছে। ললিতা খাইছিস? চোখ পাকিয়ে তাকালো ফারহা, ফিসফিস করে বলল, বান্ধবী ললিতা, চুপচাপ খা, না হলে তোর পাদের কাহিনী আমি কিন্তু ভাইরাস করে দেব। ভাইরাস কি রে? ভাইরাস মানে ভাইরাল। মুখখানি চুপসে আমের আটি হয়ে গেল স্নেহার। সামনে তো তার ক্রাশ সুহাদ্য বসে আছে, তাহলে এভাবে ফারহা তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে? দাঁত কটমাট করে তাকালো স্নেহা, রাগান্বিত স্বরে ফিসফিস করে বলল, দেখ, আমি কিন্তু মাকে সব বলে দেব। বাঁকা হাসলো ফারহা। বেশি বাড়াবাড়ি করলে মাইকিং করে আমি বিশ্ববাসীকে তোর পাদের কাহিনী বলবো।
বেফাসে পড়ে গেল স্নেহা, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ফারহা এবং স্নেহার গুজুর গুজুর ফুসুর ফুসুর দেখছে কখন থেকে তাসফিন। বিরক্তির ন্যায় কপাল কুঁচকে নেয়, বউ কি এত কথা বলছে। তাকে দেখার বদলে চোখাচোখি হয় দুজনের, ডান বুড়ো উঁচিয়ে শোধায় তাসফিন। চোখের ভাষা বুঝলো না ফারহা, হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগলো সে। রোদের সোনালি আভা, নীরব অলসতা আর একটা মিষ্টি প্রশান্তি। রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বাতাস হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি। দুপুরের আকাশ কখনো নীলসে ঝকঝকে, কখনো আবার হালকা সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে। কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয়, গুমুট আবহাওয়া বইছে। সাইফুল ফিরছে 2 দিনের মধ্যে, ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর, সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমাতে চায় না, যাও একটু, এখন শুয়েছে। হ্যালো। হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, বলো। সাইফুলের দুষ্টু কথা শুনে হাসলো নূপুর। এখন মনে পড়লো আপনার একটা ওয়াইফ আছে। পরনের কালো স্যুট খুলে পাশে রাখলো সাইফুল। বাড়িটা পুরো খালি, আপাতত সে একাই রয়েছে। তবে কিছুদিনের মধ্যে কৃষ্ণপুর যাবে তাসফিন এবং ফারহার বিয়ে উপলক্ষে। জি ম্যাডাম, অবশ্যই মনে আছে। আমার একটা বউ আছে, একটা বাচ্চা ছেলে আছে। তো সহসা হেসে ফেলল নূপুর, উঠে বসলো বিছানায়, হাত রাখলো মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল, 11টা বাজে সবে। আজকে ফিরে এসেছে রাজশাহী থেকে। 2 রাত ঘুম হয়নি, এখন দিন 11টা, তাকে একটু হলেও ঘুমাতে হবে। পরশু আসছি কৃষ্ণপুরে। হতাশ হলো নূপুর, কিন্তু কি করার, তাকে তো অবশ্য সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময় মতো চলে এসো কিন্তু। সাইফুল ছোট করে বলল। হ্যাঁ। ক্ষণকালের জন্য চলো নীরবতা। নূপুর জিজ্ঞাসা করলো, খেয়েছো তুমি? বাইরে থেকে খেয়ে এসেছি, আপাতত এখন ঘুমাবো। ওহো, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়ালো না। নূপুর ফোন রাখতেই উঠে গেল মাহির, চোখ কুচলে কাছলে তাকালো। এই না তুই ঘুমালি? দাঁত বের করে হাসলো মাহির, চট করে উঠে বাইরে দৌড়ে গেল। নূপুর উঠে বাইরে গেল। জিপ গাড়িতে বসেছিল তাসফিন, হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। ইয়েস মাই বয়, ঘুম শেষ? আর ঘুম মাত্র 15 মিনিট। কথার পিঠে বলে উঠল নূপুর। হাসলো তাসফিন, নাক টেনে দিল মাহিরের। থাকুক নূপুর, তুই ভেতরে যা। নূপুর এবং তাসফিন দুজন পিঠাপিঠি বলতে গেলে। তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরের বড়। নূপুর ভেতরে গেল। তাসফিন মাহিরকে জিপ গাড়িটার ওপর ডেস্কে বসিয়ে দিল। মামা, ওই যে মামি। আঙ্গুল তুলে সেদিক পানে ইশারা করে তাকালো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তাসফিন। হলুদ রঙা কন্যা। প্রথম দেখায় তো হলদে সুখকে দেখেছে তাসফিন। পায়ের নূপুরটা সনসন শব্দ তুলছে। অধর বাঁকালো তাসফিন, নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়লো। মাহির গাড়ির উপর থেকে নামার জন্য ছটফট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল। মাহির দৌড়ে গেল ফারহার দিকে। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফারহা। হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুঁড়ে দিতে বলল তাসফিন। ফারহা তাই করলো। ব্যাগটা ছুঁড়ে দিল তার দিকে। ক্যাচ করে ফেলল তাসফিন। মৃদু হাসলো সে। মাহির চট করে গিয়ে কোলে উঠে বসলো ফারহার। গালে ঠোঁট ছোঁয়া ছোট করে হেসে উঠল খিলখিলিয়ে। বড় মামা তোমাকে দেয়নি, মামিকে দিচ্ছি পাপ্পি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। ফারহা পরপর চুমু খেলো মাহিরের ফোলা ফোলা গালে। ফের হাসলো মাহির। তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, মামা তোমাকে দেয়নি। এদিক সেদিক তাকালো তাসফিন। এগিয়ে এলো 2 কদম। আমি দিলে কড়া একটা চুমু দেব, আর নিলেও কড়া একটা চুমু নেব। তাসফিনের কথার অর্থ বুঝতে পারেনি ছোট মাহির, অথচটা ঠিক বুঝতে পেরেছে ফারহা। গা শিরশির করে উঠল তার। নেত্রপল্লব কেঁপে উঠল ক্ষণে ক্ষণে। নিচে নামিয়ে দিল ফারহা মাহিরকে। বিনা বাক্য ব্যয় চুপচাপ গুটি গুটি পায়ে দালানের ভেতর চলে গেল মাহির। ফারহা যেতে চাইল, অথচ তাসফিন তা হতে দেয়নি। হাতে হাত স্পর্শ করা একটুখানি টেনে সামনে দাঁড় করালো জিপ গাড়ির। নিজেও দাঁড়িয়েছে ফারহার সামনে। অধর কোণে ঝুলছে ক্ষীণ হাসিটুকু। দেবে নাকি একটা কড়া চুমুসুক? নাক কুচকে নেয় ফারহা। মুখশ্রী জুড়ে কঠিন্য ভাব।
উফ, এত রাগও কেন সুখ? তোমার রাগ মানায় না তো। সে অ্যাগেইন। বুকে হাত গুজে দাঁড়ালো ফারা, হেলান দেয় গাড়ির সহিতে। আপনি এত খারাপ এটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে? বুকে হাত গুজে দাঁড়ালো ফারহা, হেলান দেয় গাড়ির সহিতে। হাসলো তাসফিন, এগিয়ে এলো কাছাকাছি। অনামিকা আঙ্গুলে আঙ্গুল সোহাই, দৃষ্টি তার গোল গোল চোখের দিকে। চিকন নাকের ডগা ফুলে উঠেছে। অতিরিক্ত শিয়রণে ফোঁস করে নিঃশ্বাস টেনে নিচ্ছে ফারহা। গভীর নয়ন বুলিয়ে নিচ্ছে তার আতল পানে। অনুভূতি অতলে তলিয়ে যাচ্ছে ফারার সর্বাঙ্গ। অসভ্যতাম করার মতো কাউকে পাইনি তো সুখ, তবে এখন পেয়েছি তো। তুমি ছাড়া কেউই জানে না আমি অসভ্য। কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে ফারহার। নির্লজ্জ, আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজে ঘাসের উপর চিকচিক করে ওঠে। উঠানের একপাশে একটা পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে, যার ছায় দাঁড়ানো জিপ গাড়িটা। দালানের পেছন দিকে তুলসী গাছ রাখা হয়েছে, আবার পেছনের তুলসী গাছের পরে খড়ের গাদা এবং গরুর গোয়াল ঘর। হাতের স্লিপ গোটায় তাসফিন। এদিক সেদিক তাকালো সে। আকাশ পাতাল এখন পরিষ্কার। তাহলে ম্যাডামের সাথে একটু দুষ্টামি করা যাক। গাড়িতে ওঠো। শুনতে পেল না বোধহয় ফারহা। কি বললাম? গাড়িতে উঠ।